প্রশাসনিক প্রধান কিন্তু তিনি বলেছেন এগুলো স্টপ করার মানে এই নয় জিনিসপত্র বাজেয়াপ্ত বা জব্দ করা। থানায় বেশ কিছু সিলিন্ডার, কারোর দোকানের ফল, কারোর দোকানের সবজি, কারোর দোকানের শাড়ি, এইগুলো কিন্তু জমা হয়েছে বিভিন্ন থানায়। আমি বলছি এরকম কি নির্দেশ ছিল? পুলিশ কি বাড়তি তৎপরতা গ্রহণ করলো এক্ষেত্রে? অনেক সময় আমরা পুলিশের নিষ্ক্রিয়তা দেখি, এক্ষেত্রে অতি সক্রিয়তা মনে হলো কি? অনেক সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিষ্ক্রিয়তাই দেখা যায় পুলিশের। আর এখানে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে তার দুটো কারণ। দেখো, ফল, সবজি বা অন্য জিনিসপত্র যেগুলো তুলে নিয়ে আসা হচ্ছে সেই জিনিসগুলোর কিন্তু কোনো না রিসিট আছে, না পুলিশ কোনো সিজার লিস্ট দিতে পারবে। কারণ সিজার লিস্ট দেবে কী করে? কারণ এটা এরকম তো কোনো অর্ডার নেই যে তুলে আনতে হবে, না কোনো মামলার ক্ষেত্রে তুলে আনছে সেটাও না। সুতরাং এই জিনিসগুলো নিয়ে এসে পুলিশের 7 দিনের জায়গায় 10 দিন যদি একটু কাজে লাগে, তার জন্য হয়তো এই গরিব মানুষগুলোর সময় পেটে লাথি মারা হচ্ছে। কিন্তু এই প্রত্যেকটা দায় না, যে বসে চেয়ার থেকে এই কথাগুলো বললেন যে ওনাদের এই হকারদেরকে তুলে দেওয়া হোক, তাকে সম্পূর্ণভাবে এগুলোর দায় নিতে হবে, এই মানুষগুলোর কথা ভাবতে হবে। বারবার ভোট এলেই আমি তোমার বাড়ির বাসন মেজে দেবো, দরকার পড়লে আমাকে একটা চড় মারো তোমরা, কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না। ভোট যেই চলে যাবে উনি সবার থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা তো সারা জীবন হতে পারে না। আমি একটু রাজ্যের জঙ্গি কার্যকলাপের দিকে নজর রাখবো। রাজ্যে জঙ্গি কার্যকলাপে বারবার গ্রেপ্তার হচ্ছে দেশেরও বিভিন্ন প্রান্ত, কিন্তু আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গ খাগড়াগড় দেখেছে, বিভিন্ন কাণ্ড দেখেছে, বিস্ফোরণ দেখেছে, দত্তপুকুর দেখেছে। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে এভাবে গ্রেপ্তার, কোনো একটা জায়গায় মনে হচ্ছে কলকাতা, আমার শহর, আমার এই গোটা পশ্চিমবঙ্গ কোথাও একটা বিপদের মুখে পড়ে আছে। এখন এটা একটু আগে পুলিশি সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেক্ষেত্রে যে মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ির সামনে দিয়ে একটা মানুষ দুবার হেঁটে গেলে তারা নাকি বম্বে থেকে তাকে ধরে নিয়ে আসতে পারে বলে, তার অনেক ধরনের নাকি তার প্ল্যানিং প্লটিং ছিল হামলা করার মুখ্যমন্ত্রীর ভাইপোর ক্ষেত্রে। পুলিশ এত সক্রিয় হয়ে কাজ করতে পারে, এদিকে দিনের পর দিন যে জিনিসটা বারুদের স্তূপের ওপর পশ্চিমবঙ্গটা বসে আছে, পুলিশের সেইখানতে ঘুম নেই। এটা দুটো কারণ হতে পারে, পুলিশ ইচ্ছাকৃতভাবে জেনে না জানার ভান করছে, দ্বিতীয় হচ্ছে এর সাথে কোনো না কোনোভাবে সব স্তরের মানুষ পুলিশের ডিপার্টমেন্টের সব স্তরের লোকজনের কোথাও একটা যোগসাজশ আছে। না হলে এরকম কি কোনো কম্পিটেন্ট একটা পুলিশ অফিসার বা ডিপার্টমেন্ট নেই যারা এই জিনিসগুলোকে শক্ত হাতে মোকাবেলা করতে পারে? প্রশাসন চাইছে না বলেই এই জিনিসগুলোকে দমন করা যাচ্ছে না। প্রশাসন যদি চায় এগুলো করা যেতেই পারে। একদমই তাই। আমি একেবারে প্রসঙ্গটা একেবারে শেষ করব এইটুকু একটু জেনে। আমি এই ভোটের সমীক্ষার নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছিলাম, সময়ের অভাবে এখানে আসা হয়নি হয়তো, কিন্তু একেবারেই তো সত্যি আমরা দেখলাম যে যা বললেন কুণাল ঘোষ একেবারে হুবহু মিলে গেল প্রায়। আমি এর আগেও বলেছি যে 5 থেকে 11টি আসন বিজেপির ঝুলিতে যাওয়ার কথা উনি বলেছিলেন, এবং 30 থেকে 35টি তৃণমূল, বাম কংগ্রেস প্রায় শূন্য। আমি ওই 29টা যদি কংগ্রেসের ওই একটি সিট 30 করে একেবারে হুবহু মিলে যাচ্ছে। ভবিষ্যৎ দ্রষ্টা তো এত বড় স্যাফোলজি আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও পাওয়া গেল না। সত্যিই কুণাল ঘোষ এবং যা বলেছেন হুবহু মিলেছে। যদি কুণাল ঘোষ যেটা বলেছে, দেখো ভোটের রেজাল্ট কি হয়েছে, আমি ভোটের রেজাল্টের আগের দিন তোমার সাথে আমার কথা হয়েছে, তারপরে এতদিন পরে তুমি এই প্রশ্নটা আমাকে করছো যে কি রেজাল্ট হয়েছে তুমি জানো, আমি জানি, 140 কোটি মানুষ জানে। এখন কুণালবাবু কি বললেন সেইটাকে যদি এখন আমাকে ধরে নিতে হয় যে সেটাই সর্বদা সত্যি, উনি যেটা বলেছেন সেটাই হুবহু মিলেছে, উনি ওনার থেকে বড় সত্যবাদী যুধিষ্ঠির দুনিয়ায় কেউ নেই, তাহলে তো আমাকে উনি যখন মুখ্যমন্ত্রীকে চোর বলেছিলেন সেটাও তাহলে ধরে নিতে হবে। কুণাল ঘোষকে ছেড়ে আমার মনে হয় আমার এইটার উত্তর দেওয়া উচিত। এখন মানুষকে আমরা যেটা ভেবেছিলাম যে মানুষের কাছে যেটা আমাদেরকে ভাবাচ্ছিল, একটা ছেলে চাকরি পাচ্ছে না, আমি আমার কাজ করি, সেই ছেলেটা চাকরি পাচ্ছে না বলে আমার কিন্তু কিছু যায় আসছে না রোজনামচার জীবনে, কিন্তু একটা নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার এটা দায়ভার পড়ে যে রাষ্ট্র যখন কারোর প্রতি কোনো রকম অন্যায় করছে সে বিষয়ে আমাকে কথা বলতে হবে। মানুষ এটা আস্তে আস্তে ভুলে গেছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোন ছেলেটা চাকরি পাচ্ছে না, কার চাকরি চুরি হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, এগুলো মানুষের কাছে আর কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে না। ফ্যাক্টরটা কি লক্ষ্মীর ভাণ্ডার হয়ে দাঁড়ায়? শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, দেখো আমি প্রথম থেকেই একটা জিনিসের ভীষণভাবে বিরোধিতা করেছি, যারা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা 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 করে বলেছে। তোমাদের কাছেও প্রচুর ভিডিও আছে যেখানে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেছি যে মানুষকে ছোট করা বন্ধ করুন।
লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা কখনোই না। এরকম প্রচুর মানুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার দ্বারা উপকৃত, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। যারা অস্বীকার করছে তাদের আমি মূর্খ বলে মনে করি। যারা এই বিষয়গুলোকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছে তাদেরকে আমি ঠিক ওই জিনিসটাই মনে করি। আর লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর আমি শুধু বলবো না, তার সাথে অনেক কিছু আছে। এই যে বিরোধী দলগুলো, আমি বাম কংগ্রেসের ক্ষেত্রে বারবার আমি বেশ কিছু কথা বলেছিলাম যে বাম কংগ্রেস নিজেরা জানে না নিজেরা কি চায়। তারপর পড়ে রইল বিজেপির এখনও অবধি সদিচ্ছা আমি দেখতে পাচ্ছি না যে তারা একটা সরকার গঠন করতে চায়, তারা একটা বিরোধিতা করতে চায়। তুমি শুভেন্দু অধিকারীকে ছাড়া তুমি বিজেপির কটা নেতাকে দেখেছো বলো তো এইভাবে দাপিয়ে বেড়াতে? কংগ্রেস সিপিএমের কথাও আমি বলছি, আমি পুরো বিরোধী মানে কিন্তু আমি সব বিরোধী দলের কথা বলছি, কোনো একজন বিরোধী দলের কথা না। কেউ ওই জায়গাটা এখনও তৈরি করতে পারছে না, মানুষকে বোঝাতে পারছে না যে এদেরকে সরানো কত দরকার। আর না হলে মানুষ বুঝতে পারছে, বুঝেও ভাবছে যে ঠিক আছে যেটা চলছে চলতে দিই। আজকে লাস্ট 13 বছরে কতগুলো মাধ্যমিকের প্রশ্নপত্র লিক হয়েছে, কতগুলো উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র লিক হয়েছে। মানুষ বাঙালি তখন থেকেই না জিনিসগুলোকে না ঠিক আছে লিক হয়েছে তো কি হয়েছে, ওই ছোট জিনিস থেকেই মানুষ বাঙালি স্পেশালি পশ্চিমবঙ্গের বাঙালি কোনো রকমভাবে এই জিনিসগুলোর মেনে নিতে আজকে এই চাকরি চুরি দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিল। মানুষ সেটাকেও মেনে নিল, আবার লোকসভায় এদেরকে আবার এতগুলো ভোটও দিল। সুতরাং এই জায়গা থেকে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে এটা কি হলো, কিসের জন্য হলো, তাহলে আমি বলবো শুধু একটা কারণ না, অনেকগুলো কারণবশত এই জিনিসগুলো হয়েছে। তার মধ্যে ওয়ান অফ দি রিজনস এটা হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারটা সত্যি একটা ফ্যাক্টর হয়ে গেছে মানুষের কাছে। এটা সত্যি অনেকের কাছেই এটা অনেক ভালো জিনিস যেটা তারা পাচ্ছে। তারা মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে লক্ষ্মীর ভাণ্ডারটা চলবে। তার সাথে বিরোধী যারা আছে তারা মানুষকে এটা বোঝাতে পারেনি যে ওই 1000 টাকাটা দিয়ে হবে না, আপনার বাড়ির ছেলেটার চাকরিটা লাগবে। রিগিং বেশ কিছু জায়গায় বলা হচ্ছে রিগিং হয়েছে, তবে আমি মনে করি যে রিগিং করে কেউ 29টা সিট পেতে পারে না। লোকসভা একটা ছোট্ট কাউন্সিলর ভোট না যে 10টা বুথে সীমাবদ্ধ হয়ে গেল, অনেকটা বড় দেশের সর্বোচ্চ ভোট, সেখানে শুধু রিগিং করে একটা দল 29টা সিট তো পেতে পারে না। তাদের জনসংযোগ, আরেকটা কারণ হচ্ছে তৃণমূল নেতাদের জনসংযোগ মানুষের সাথে তারা করছে, বিরোধীরা কেন করতে পারছে না? সামনে 26, এগুলোকে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে রেকটিফিকেশন করতে হবে। আজকে বামেদের ভোট নিয়ে একটা জিনিস বোঝো, ঈশা খান চৌধুরী একমাত্র জিতেছেন, ওখানে তো বামেদেরও ভোট আছে। বামেরা এখানে বলছে যে আমরা তৃণমূলের বিরোধিতা করছি, তাদের ভোটেই তাদের সাথে জোট করে তাদের ভোটে ঈশা খান চৌধুরীরা জিতছেন। জিতে গিয়ে আবার ওখানে দিল্লিতে সংসদে গিয়ে কিন্তু আবার ওখানে তৃণমূলের সাথে এক জায়গায় বসছে। তাহলে মানুষ এখানে যদি বামেদের ত্যাগ করে তাহলে কি তারা কিছু ভুল করবে? বামেরা দেয়াল লিখছে, বারবার বলছে বিজেপি কত কোটি টাকা নিয়েছে ওই ইলেকটোরাল বন্ডে, বামেরা ওইটা লিখছে। তার নিচে তৃণমূল কত নিয়েছে তারা লিখছে, তার সাথে বামেরা কোনো টাকা নেয়নি সেটাও লিখছে। আমি এটাকে সাধুবাদ জানাই। বামেরা যে এই সাহসটা দেখিয়েছে বা এই মানসিকতা নিয়ে চলে যে ইলেকটোরাল বন্ডের মতো একটা জিনিস থেকে আমরা টাকা নেব না, উল্টে তারা এটা নিয়ে মামলাও করেছে। বিজেপি লিখেছে, তৃণমূল লিখেছে, কংগ্রেসটা লিখতে ভুলে গেছে। তৃণমূলের থেকে কিন্তু কংগ্রেস বেশি টাকা নিয়েছে ইলেকটোরাল বন্ডে, কারণ এখানে তাদের সাথে জোটটা রয়েছে। এই জোট আর ঘোট পাকাতে গিয়ে না বিরোধী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে। সেটা সম্পূর্ণরূপে ফায়দা তুলছে তৃণমূল কংগ্রেস, যেটা আমরা অলরেডি দেখলাম।